আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী একটা কমেডি সিনেমা এক্সট্রিম জবের গল্প। যে গল্পে একদল পুলিশ অফিসার তাদের চাকরি বাঁচানোর জন্য একজন গ্যাংস্টারকে ধরতে যায়, আর নিজেদের পরিচয় লুকাতে গিয়ে তারা একটা রেস্টুরেন্ট কিনে নিলে সেটা আবার ভুলবশত এতটাই ফেমাস হয়ে যায় যে তারা তাদের গ্যাংস্টারকে ধরার কাজটাই ভুলে যায়। তো গল্পটা এতটাই ফানি ছিল যে আমি সারা রাত দেখছি আর খালি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবার মতো অবস্থা। তো আশা করি গল্পটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর বেশি দেরি না করে ইন্ট্রো চলতে থাকার আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমরা একজন ড্রাগ মাফিয়ার কয়েকজন সহকারীকে নিজেদের আড্ডায় বসে গল্প করতে দেখতে পাই, কিন্তু তখনই সেই ঘরের ভেতরে একটা মেয়ে ঢোকার চেষ্টা করে। এই মেয়েটা আসলে একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু সেখানে থাকা গুন্ডারা তাকে দেখে বলে, এই মেয়ে, এটা দোলনা খাবার জায়গা নয়, এখান থেকে বাড়িতে যাও। সেই মেয়েটাকে তারা একদমই সিরিয়াসলি নেয় না। এই গুন্ডারা জানতোই না যে মেয়েটা তার সম্পূর্ণ দলবল নিয়ে তাদেরকে ধরার জন্য এসেছে। সেই পুলিশ দলের প্রধান ছিল ক্যাপ্টেন কো, যে কিনা এখন নিজে নেশাখোরদের ধরার জন্য জানালা দিয়ে ভেতরে আসার চেষ্টা করে, কিন্তু বেচারা জানালার ভাঁজে এমনভাবে ফেসে গিয়েছিল যে ভেতরে আসতে আসতে তার অনেক সময় লেগে যায়। আর ফাইনালি ক্যাপ্টেন কো ভেতরে আসলে তার দলবলকে খবর দেয় এখানে আসার জন্য। কিন্তু এটা শুনে সেই গুন্ডা লোকটি ঘরের জানালা দিয়ে নিচে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর এটা দেখে পুলিশেরাও সেই গুন্ডাকে ধরার জন্য তাকে ধাওয়া করতে থাকে। কিন্তু ততক্ষণে সেই গুন্ডাটা একটা গাড়ি চুরি করে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু সেই গাড়ির মালিক তাকে ঘাড় ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করে দেয়। সেই গুন্ডাকে ধরার জন্য ইউন নামের একজন মহিলা পুলিশ তার পেছনে পেছনে দৌড়াতে থাকলে তখনই সেখানে অফিসার মা তার স্কুটার নিয়ে চলে আসে। অফিসার মা কোনো রকমে সেই গুন্ডাটাকে ধরে ফেললেও তাকে গ্রেফতার করতে গিয়ে দেখে হাত করা নিয়ে আসতেই ভুলে গেছে বেচারা। তখনই আবার গুন্ডাটা তাকে শক দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই একটা বাসের সাথে দুর্ঘটনা ঘটিয়ে সেই গুন্ডাটা আহত হয়ে যায়। শুধু তাই না, সেখানে 15-16টা গাড়ির দুর্ঘটনাও ঘটে যায়। আর এটা দেখে তাদের সিনিয়র অফিসার তাদের সবাইকে ডেকে বলে, তোমরা একটা কঙ্কালসার গুন্ডাকে ধরার জন্য 15-16টা গাড়ির দুর্ঘটনা ঘটিয়ে দিলে। এর আগে তো তোমরা জানালার কাঁচ ভাঙতেও ভয় পেতে। অফিসারেরা বলে যে স্যার, শেষের গাড়িটা আগে থেকেই ভাঙাচোরা ছিল, আমরা কিছু করিনি। এই সব কিছু শুনে তাদের সিনিয়র অফিসার তাদের গ্রুপেরই আরেকজন অফিসার ছইকে প্রমোশন দিয়ে দেয়, আর অফিসার কো এবং তার দলবলের চাকরি কেড়ে নেয়। একে তো তাদের চাকরি চলে গিয়েছিল, তার উপরে তারা আজকে জানতে পারে যে তাদের দলের একজন অফিসার এই মিশনের টাকাগুলো দিয়ে জুয়া খেলতে চলে গিয়েছিল। এই ব্যাপারটা নিয়ে অফিসার কো তার সহকর্মীদের সাথে মারামারি করতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেখানে অফিসার চই এসে তার প্রমোশন উপলক্ষে অফিসার কো এবং তার দলবলকে খাওয়া দাওয়ার জন্য দাওয়াত দেয়। আর আজকে রাতের বেলা খাওয়া দাওয়া করার সময় অফিসার চই তাকে তার চাকরি বাঁচানোর জন্য শেষ একটা অফার দেয়, যেখানে মিস্টার কো এবং তার দলবল যদি কোরিয়ার একজন বিশাল ড্রাগ মাফিয়া মুবেকে ধরতে পারে তাহলে তাদেরকে প্রমোশন দেয়া হবে বলে তাকে কথা দেয়। শেষমেশ চাকরি বাঁচানোর জন্য অফিসার কো তার দলবল নিয়ে সেই গ্যাংস্টারের উপরে বিভিন্নভাবে নজর রাখতে থাকে, কিন্তু নজর রাখার সময় ক্যাপ্টেন কো এর নতুন টিম মেম্বার জয়কে কয়েকজন লোক আবার দিনমজুর মনে করে 300 টাকা চুক্তিতে কাজ করার জন্য ধরে নিয়ে চলে যায়। এক বিপদ কাটতে না কাটতেই একজন মহিলা আবার সেখানে তাদেরকে ধরিয়ে দেবার জন্য পুলিশকে ডেকে পাঠিয়েছিল, কারণ সেই মহিলার মনে হচ্ছিল যে পাশের ছাদের উপর থেকে অফিসার মা তার জানালায় উকি দিচ্ছে। যদিও অফিসার মা সেই সন্ত্রাসীদের উপরে নজর রাখছিল, কিন্তু সেটা বোঝানোর আগেই পুলিশ অফিসারেরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়। সেই মহিলাটির সামনে তারা পুলিশের কাছে নিজেদের পরিচয়টাও দিতে পারছিল না। মহিলাটি তাদেরকে যা তা বলে গালাগালি করতে থাকে, কিন্তু তখনই তারা সেই গ্যাংস্টার মুবের দলের কয়েকজন লোককে দেখতে পায়। তো যাই হোক, এখন পুলিশ অফিসারদের আলাদাভাবে নিজের পরিচয় দিয়ে তারা সেখান থেকে চলে যায়। আর এখন তারা সবাই একটা চিকেন রেস্টুরেন্টে বসে ড্রাগ মাফিয়াদের জন্য অপেক্ষা করতে থাকে। তাদের কাছে ভালো মতো খাওয়ার জন্য টাকাও ছিল না, কারণ সব টাকা তাদের সহকর্মী জুয়া খেলে উড়িয়ে দিয়েছিল। তারা আবারও এই ব্যাপারটা নিয়ে মারামারি লাগিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে তারা গ্যাংস্টার মুবেকে দেখতে পায়। আর এখন তারা মুবের ঠিকানাও পেয়ে গিয়েছিল, তাই তারা প্ল্যান করতে থাকে মুবের ঘরে ঢোকার জন্য।
কিন্তু মুবের ঘরে ঢোকার একটাই রাস্তা ছিল, সেটা হলো ডেলিভারি বয় হয়ে যাওয়া। তাই তারা সিদ্ধান্ত নেয় আগামীকাল থেকে এই রেস্টুরেন্টেই তারা বসে থাকবে এবং মুবে যদি কোনো সময় অর্ডার করে তাহলে সেই খাবার নিয়ে তারা মুবের বাড়িতে ঢুকে যাবে। কিন্তু তখনই সেই রেস্টুরেন্টের মালিক তাদেরকে জানায় যে তিনি আগামীকালই এই রেস্টুরেন্টটা বিক্রি করে দেবে, কারণ তার এই রেস্টুরেন্টে আসলে কেউ চিকেন খাওয়ার জন্য আসেই না। এটা শুনে নতুন অফিসার জয় চিৎকার করে বলে যে এই রেস্টুরেন্টটা সে কিনে নিতে চায়, কারণ সে কোনোভাবেই মুবেকে হাতছাড়া করতে চায় না। কিন্তু ক্যাপ্টেন কো এই ব্যাপারে একদমই রাজি ছিল না। এটা শুনে চিৎকার করে জয় বলে, আমি 1 বছর ধরে বিয়ে করার জন্য টাকা জমাচ্ছিলাম, সেই টাকা দিয়ে হলেও আমি এই রেস্টুরেন্টটা কিনে নেব। আমার ক্যাপ্টেনের জন্য বিয়ে 1 বছর আমি পিছিয়ে দিলাম। এই সব কিছু বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করে ক্যাপ্টেনকে সেই রেস্টুরেন্ট কিনে নেওয়ার জন্য রাজি করিয়ে ফেলে তারা। আর এদিকে ক্যাপ্টেন বাড়িতে ফিরলে দেখতে পায় যে তার বউ তার উপরে বেশ রেগে আছে, কারণ সে অনেক দিন থেকে তার বউকে বাইরে ঘুরতে নিয়ে যায় না, এমনকি ভালো কিছু গিফটও করে না। বউয়ের কথাবার্তা শুনে ক্যাপ্টেন রেগে মেগে তার মেয়েকে নিয়ে বাইরে খেতে চলে আসে। কিন্তু রেস্টুরেন্টে বসে মেয়ের কথা শুনে ক্যাপ্টেন বুঝে যায় যে আসলেই তার একটা প্রমোশনের খুবই দরকার, কারণ টাকা পয়সা ছাড়া ভালো থাকা খুবই মুশকিল। তাই সে পরদিন তার নিজের কাছে জমানো সব টাকাগুলো দিয়ে সেই চিকেন রেস্টুরেন্টটা কিনে নেয়। সে তার দলবলকে বলতে থাকে যে মুবেকে ধরতে না পারলে এমনেও গোয়েন্দাগিরি ছেড়ে দিয়ে চিকেনের দোকানই খুলতে হতো, তো কাজটা আগে ভাগে করে নিলাম আর কি। এরপর তারা সবাই মিলে বিভিন্নভাবে সেই গ্যাংস্টারের উপরে নজর রাখতে থাকে। আর এভাবে নজর রাখতে রাখতে বেশ কয়েকদিন কেটে যায়। তারা গ্যাংস্টারের ব্যাপারে কোনো ইনফরমেশন তো পাই না, বরং গ্যাংস্টারের দলের লোকজনদের মারামারির শব্দ শুনে তারা কে মারা যাবে আর কে বেঁচে থাকবে এই ব্যাপারটা নিয়ে বাজি ধরতে শুরু করে দেয়। কিন্তু রেস্টুরেন্ট খোলা দেখে ধীরে ধীরে লোকজন আসতে থাকে, আর নিজেদের ইনভেস্টিগেশন জারি রাখার জন্য হলেও বাধ্য হয়ে তারা এখন রেস্টুরেন্টটা চালু করে ফেলে। তো চিকেন রান্না করতে গিয়ে তারা বুঝতে পারে যে অফিসার মা তাদের মধ্যে সব থেকে ভালো চিকেন রান্না করতে পারে। তাই এখন সেই রেস্টুরেন্টের প্রধান শেফ হিসেবে অফিসার মাকেই নিয়োগ দেয় তারা। আর তিনি এমন স্পেশাল একটা সস বানিয়েছিলেন যেটা দিয়ে চিকেন খাওয়ার পর পরে তাদের দোকানে আসা সকল কাস্টমারেরা অভিভূত হয়ে যাচ্ছিল। আর এই ঘটনার পরপরই তাদের এই রেস্টুরেন্টটা সেই এলাকার ভিতরে প্রচণ্ড ফেমাস হয়ে যায়। তারা এখন আর ইনভেস্টিগেশন করার সময়ই পাচ্ছিল না, কারণ সারাক্ষণ প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড় তাদের দোকানে লেগেই থাকতো। আর মাত্র 1 সপ্তাহে তারা এতটা টাকা কামিয়ে নিয়েছিল যেই টাকা তারা পুরো 1 বছর পুলিশের চাকরি করেও বেতন পেত না। তো এত ব্যস্ততার মধ্যেও শুধুমাত্র ইয়াং নামের একজন অফিসার সে গ্যাংস্টারদের উপরে নজর রাখছিল। কিন্তু ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছিল যে শেষমেশ ইয়াং সহ তারা সবাই নিজেদের আসল কাজ ভুলে মুরগি রান্নার কাজে লেগে পড়ে যায়। তাদের সুনাম এত বেশি ছড়িয়ে পড়েছিল যে 2 জন লোক এসে তাদের এই রেস্টুরেন্টের উপরে একটা ডকুমেন্টারি তৈরি করতে চায়, কিন্তু তারা তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। আর এভাবে বেশ কয়েক মাস কেটে যাবার পরে ইয়াং একদিন সেই গ্যাংস্টারের দেখা পেয়ে যায়, কিন্তু সে তার দলবলের কোনো সাহায্য না পেয়ে একাই সেই গ্যাংস্টারকে ধরার জন্য পিছু করতে থাকে। কিন্তু সে একা থাকার কারণে সেদিন মুবে তার থেকে হাতছাড়া হয়ে যায়। আর প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে পড়ে ইয়াং তার দলের কাছে এসে বলতে থাকে, একা একা ডিউটি করা কতটা কষ্ট জানো তোমরা? এটা শুনে অফিসার মা বলতে থাকে, সারাদিন মুরগি কাটা মুরগি ভাজা কত কষ্ট হয় তুমি জানো? হাত কেটে যায়, হাত পুড়ে যায় আমার, এইসবের কষ্ট তুমি কি বুঝবে? এটা শুনে আবার অফিসার জয় তাকে বলে, 4 বস্তা পেঁয়াজ আর 15 কেজি রসুন কাটা কত কষ্ট সেই ব্যাপারে কোনো ধারণা আছে তোমার? আর ইউন বলে, সারাদিন একটাই টেবিল বারবার পরিষ্কার করা যে কত কষ্ট সেটা তোমার মতো বাইরে ডিউটি করার লোক কখনোই বুঝতে পারবে না। সহকর্মীদের এমন কথা শুনে ফ্রাস্ট্রেশনে থাকা ইয়াং রীতিমতো ডিপ্রেশনে পড়ে যায়। তারা সবাই তাদের ধান্দা পানি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে তারা তাদের আসল কাজ সেই ড্রাগ মাফিয়াকে ধরার কথা ভুলেই গিয়েছিল। এদিকে সেই ভয়ঙ্কর মাফিয়া তার নিজের ইচ্ছে মতো মানুষ মারতে থাকে, ড্রাগ সাপ্লাই করতে থাকে, যেগুলো নিয়ে ক্যাপ্টেন কোয়ের কোনো মাথা ব্যথাই ছিল না। আর এভাবেই বেশ কয়েক মাস কেটে যাওয়ার কারণে ইনভেস্টিগেশনের কোনো উন্নতি না দেখে ক্যাপ্টেনের সিনিয়র তাদেরকে ডেকে প্রচণ্ড গালাগালি করতে থাকে।
কিন্তু তখনই ক্যাপ্টেনের ফোনে একটা কল চলে আসে, আর কল পাবার সাথে সাথে তারা সবাই দৌড়ে আবার তাদের হোটেলে ফিরে এসে দ্রুত একটা চিকেন তৈরি করতে থাকে, কারণ আজকে তাদের কাছ থেকে সেই গ্যাংস্টার মুবে চিকেন অর্ডার করেছিল। তারা পুনরায় নিজেদের কাজে ফিরে এসে সম্পূর্ণ নতুন উদ্যমে সেই গ্যাংস্টারকে ধরার জন্য তার বাড়িতে চলে যায়। কিন্তু তারা দেখতে পায় যে গ্যাংস্টার আসলে গতকাল আবার এই বাড়িটা ছেড়ে অন্য একটা ঠিকানায় চলে গেছে। তো এই ঘটনার পরে ক্যাপ্টেন কোপ প্রচণ্ড হতাশ হয়ে যায়। তারা বুঝতে পারে এখন হয়তো তাদের এই চাকরি থেকে সাসপেন্ড করে দেয়া হবে। আর সাসপেন্ড হওয়ার ভয়ে ক্যাপ্টেন যেন পাগল হয়ে যায়। সে মনে করতে থাকে সে চিরদিনের জন্য মরে যাচ্ছে। তো এইসব নাটক করা শেষ করে তারা যখন এমনিতেই এতটা বিপদের মধ্যে পড়েছিল, তখন আবার সেই সাংবাদিকগুলো যাদেরকে তারা ঘাড় ধাক্কা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছিল, তারা তাদের রেস্টুরেন্টকে নিয়ে একটা বাজে ডকুমেন্টারি তৈরি করে ফেলে, যেখানে টিভিতে দেখানো হয় ক্যাপ্টেনের এই রেস্টুরেন্টে আসলে অন্য একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে কাস্টমারদের সার্ভ করা হয়। এমনকি তারা চিকেন তৈরি করার সময় পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়ালও রাখে না বলে অভিযোগ তোলা হয়। নিজেদের ব্যবসা ধ্বংস হয়ে যাবার পরে অফিসার চোয়ের সাথে দেখা হলে তিনিও আজকে ক্যাপ্টেনকে তার চাকরি থেকে বরখাস্ত করে দেয়। সবকিছু হারিয়ে ক্যাপ্টেন বাড়িতে গিয়ে তার বউয়ের সামনে ভীত সন্ত্রস্ত হয়ে বসে থাকে। কিন্তু সেদিন তার স্ত্রী জানায় যে এতদিন ঘরের বাইরে থাকার জন্য তার স্ত্রী তার জন্য কতটা টেনশন করেছে। চাকরি থাক আর না থাক তাতে তার স্ত্রীর কিচ্ছু যায় আসে না, সে শুধু ক্যাপ্টেন কোকে তার নিজের করে পেতে চায়। এই সব কিছু আজকে জানতে পেরে ক্যাপ্টেন প্রচণ্ড খুশিতে তার স্ত্রীর কাছে বসে কান্না করতে থাকে। তাই এখন ক্যাপ্টেন তার স্ত্রীর জন্য সব কিছু আবার নতুন করে শুরু করার প্ল্যান করে। তাই সে আজকে তার সহকর্মীদের সাথে সেই রেস্টুরেন্টে বসে প্ল্যান করছিল। কিন্তু তখনই সেখানে একজন লোক এসে তাদেরকে জানায় যে সে তাদের রেস্টুরেন্টের উপরে টাকা ইনভেস্ট করতে চায়, এমনকি সে দেশব্যাপী তাদের এই রেস্টুরেন্টে শাখাও খুলতে চায়। এই সব কথা শুনে আর সেই ইনভেস্টারের টাকা দেখে তারা সবাই এই ডিলের জন্য রাজি হয়ে যায়। কিন্তু বোকা পুলিশ অফিসারেরা এটা জানতো না যে আসলে এই ইনভেস্টর ছিল সেই ড্রাগ মাফিয়া মুবের পার্সোনাল লয়ার। আসলে মুবে তাদের এই রেস্টুরেন্টে ইনভেস্ট করেছিল কারণ সে এই রেস্টুরেন্টের শাখা দেশের বিভিন্ন স্থানে খুলে রেস্টুরেন্টের আড়ালে নিজের ড্রাগসের ব্যবসা পুরো দেশব্যাপী ছড়িয়ে দিতে চাচ্ছিল। আর প্ল্যান মোতাবেক মুবে এটাই করতে থাকে। আর নিজেদের এই কাজটা সফলভাবে দেশব্যাপী ছড়িয়ে দিতে মুবে তার একজন পুরনো পার্টনার চ্যাংয়ের সাথে হাত মিলিয়ে নেয়। আর এভাবে মুবের ব্যবসা তো অনেক ভালো চলতে থাকে, কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ক্যাপ্টেনের রেস্টুরেন্টগুলো আসলে বিভিন্ন গুন্ডা এবং নেশাখোর লোকজন চালাতো, যার ফলে ক্যাপ্টেন কোয়ের রেস্টুরেন্টের সুনাম ধ্বংস হয়ে যেতে থাকে। ক্যাপ্টেন এই সব কিছু জানার পরে দেশের বিভিন্ন জায়গায় থাকা তার রেস্টুরেন্টের সকল ব্রাঞ্চের উপরে এখন সে নজর রাখার সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেন তার দলবল নিয়ে একজন পুলিশ অফিসারের মতো করে তার বাকি সব রেস্টুরেন্টের তদন্ত করতে থাকে। আর তদন্তের এক পর্যায়ে তারা বুঝতে পারে যে রেস্টুরেন্টের আড়ালে আসলে মাদক কেনাবেচা হয়ে থাকে। কিন্তু এদিকে এক রাতে অফিসার মা তদন্ত করতে গিয়ে আবার সন্ত্রাসীদের সাথে জুয়া খেলায় মত্ত হয়ে যায়। কিন্তু সেখানে সে গল্প করতে করতে ভুলবশত মুখ ফসকে বলে দেয় যে সে একজন পুলিশ অফিসার। আর তারপর সেই সন্ত্রাসীরা তাকে মেরে নিজেদের কবজায় করে নেয়। শুধু তাই না, পরদিন সকালে অন্য একটা ব্রাঞ্চে অফিসার জয় পড়ে থাকা নেশাদ্রব্যগুলো তুলে ভুলবশত চেখে দেখতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখনই ক্যাপ্টেন কো এই ভয়ঙ্কর নেশাদ্রব্য বিক্রি করে যে গ্যাংস্টার, তাকে ধরার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু তখনই তারা বুঝতে পারে যে অফিসার মা সেই সন্ত্রাসীদের কবজায় আছে। আর তখনই অফিসার ইউন তার হাজবেন্ড ট্র্যাকার অ্যাপ দিয়ে অফিসার মা এর লোকেশন বের করে ফেলে। এখন তারা মাকে বাঁচানোর জন্য দলবল সহ যেতে থাকে সেই সন্ত্রাসীদের কাছে। তারা এখন পুলিশের চাকরিতে না থাকায় তাদের কোনো অস্ত্র বা পুলিশ ফোর্সের সহযোগিতা কিছুই ছিল না। কিন্তু অপরদিকে প্রমোশন প্রাপ্ত অফিসার চোই বিভিন্নভাবে তদন্ত করে সেই সন্ত্রাসীদের আড্ডার ঠিকানা পেয়ে গিয়েছিল। সে তার দলবল নিয়ে তাদেরকে ধরতে গেলে সন্ত্রাসীদের হাতে মার খেয়ে তারা সবাই আধমরা হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত এবারও একটা বাস এসে সেই সন্ত্রাসীদের গাড়িতে আঘাত করে বসে। আর এদিকে ক্যাপ্টেন যত দ্রুত সম্ভব মাকে উদ্ধার করতে চায়। সে আসলে মাকে বাঁচাতে যাচ্ছিল না,
বরং মায়ের হাত থেকে সেই সন্ত্রাসীদের বাঁচাতে যাচ্ছিল। কারণ বোকাশোকা দেখতে মা আসলে জাতীয় জুডো চ্যাম্পিয়ন ছিল। আর এদিকে অফিসার মা ঠিক এমনটাই করে। তার আশেপাশে থাকা সকল সন্ত্রাসীদেরকে তিনি মেরে কুপোকাত করে ড্রাগস পাচার করতে থাকা একটা ট্রাকের পেছনে উঠে গ্যাংস্টার মুবের আসল আড্ডা অবধি পৌঁছে যায়। সেখানে গিয়ে অফিসার মা ক্যাপ্টেনদের তার নিজের ঠিকানা এসএমএস করে পাঠাতে গিয়ে ভুলবশত মুবের আড্ডা লিখতে গিয়ে বানান ভুল করে মিলিটারি বেস লিখে পাঠিয়ে দেয়। আর এদিকে আজকে গ্যাংস্টার মুবে এবং তার পার্টনার চ্যাংয়ের মধ্যে বিশাল বড় একটা ড্রাগসের চালান আদান প্রদান হতে চলেছিল। এটা দেখে তাদেরকে ভয় দেখানোর জন্য অফিসার মা নিজের মোবাইলে পুলিশের গাড়ির সাইরেন বাজাতে গিয়ে ভুলবশত অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে দেয়। তো যাই হোক, জলদি তিনি ভুল শুধরে আবারও পুলিশের গাড়ির সাইরেন বাজিয়ে দেয়। আর পুলিশের গাড়ির সাইরেন শুনে দুই দলের গ্যাংস্টারের লোকজন একে অপরের উপরে সন্দেহ করে নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করে দেয়। মারামারি করতে করতে এক পর্যায়ে হাজব্যান্ড ট্র্যাকার অ্যাপের মাধ্যমে ক্যাপ্টেনের দলবল শেষমেশ অফিসার মাকে খুঁজে বের করে ফেলে। তারা সবার আগে ব্যাকআপের জন্য অফিসার চোইকে তাদের ঠিকানা পাঠিয়ে দেয়। কিন্তু অফিসার চোই জানতো যে ক্যাপ্টেনের মাত্র 5 জনের এই দলটাকে হারানো এত সহজ নয়। হাবাগোবাই লোকদের মাঝে আসলে অফিসার মা ছিল একজন জাতীয় জুডো চ্যাম্পিয়ন। সেই দলে থাকা ইয়াং ছিল একজন প্রাক্তন আর্মি কমান্ডো, যার কাছে মানুষ মারা 1 মিনিটের খেল। এছাড়াও ইউন ছিল একজন প্রফেশনাল মার্শাল আর্টিস্ট। আর তাদের দলে নতুন যোগদান করা জয় ছিল একজন অভিজ্ঞ বেসবল প্লেয়ার, যার কিনা আবার শরীরে ব্যথার কোনো অনুভূতিই নেই। আর তাদের দলের ক্যাপ্টেন কোকে তো পুলিশ ডিপার্টমেন্টে সবাই জম্বি বলে ডাকতো, কারণ বিগত 20 বছরে তাকে মারার জন্য তার উপরে যতবারই হামলা করা হয়েছে ততবারই তিনি কোনো না কোনোভাবে বেঁচেই গেছে। আর এখন তারা সবাই মিলে গুন্ডাদেরকে গণহারে মারতে থাকে। আর ক্যাপ্টেন যখন গ্যাংস্টার মুবেকে ধরার জন্য তার পিছু পিছু যাচ্ছিল, তখনই গ্যাংস্টারের একটা গুলিতে ক্যাপ্টেন কিছুটা আহত হয়ে যায়। আর অপরদিকে ইয়াং আহত হয়ে পড়ে থাকা বাকি গুন্ডাদের হাত পা বেঁধে নিজেদের বন্দি বানিয়ে নেয়। ইউন গ্যাংস্টারের সাথে থাকা সেই মেয়ে গুন্ডাটাকে মেরে গ্যাংস্টারকে ধরার রাস্তা ক্যাপ্টেনের জন্য সহজ করে দেয়। ততক্ষণে মুবে নিজেকে বাঁচানোর জন্য একটা নৌকা নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু ক্যাপ্টেন মুবেকে ধরার জন্য সেই নৌকাতেই উঠে যায়। আর নৌকার ভেতরে ক্যাপ্টেনের সাথে মুবের প্রচণ্ড মারামারি হতে থাকে, কিন্তু মুবে কোনোভাবে ক্যাপ্টেনের শরীরে ভালো মতো আঘাতই করতে পারছিল না। আর এখনই মুবে বুঝতে পারে যে ক্যাপ্টেনকে কেন পুলিশের লোকজন জম্বি বলে ডাকে। তো যাই হোক, যতক্ষণে পুলিশ অফিসার চোই ক্যাপ্টেনদেরকে সাহায্য করার জন্য ব্যাকআপ নিয়ে এসেছিল, ততক্ষণে ক্যাপ্টেনের দলবল গ্যাংস্টারের সকল গুন্ডাদেরকে নিজেদের কাছে বন্দি বানিয়ে নিয়েছিল। আর এমনটা দেখে অফিসার চোই তাদের জন্য অ্যাম্বুলেন্স ডাকা ছাড়া আর কোনো সাহায্যই করতে পারছিল না। আর এখন আমরা দেখতে পাই অফিসার জয় ক্যাপ্টেনের এমন বীরত্ব দেখে তাকে নিজের বাবা বানিয়ে নেয়। আর এখানে অফিসার মা ছিল আসলে ইউনের হাজবেন্ড। আর ইউন তার স্বামীকে সন্দেহ করতে বলে তার সাথে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল। আর এরপর তারা আবার সেই চিকেন রেস্টুরেন্টে বসে গ্যাংস্টারকে ধরার আনন্দে সবাইকে ট্রিট দিতে থাকে। আর ফাইনালি সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্ট ক্যাপ্টেন এবং তার দলবলকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রমোশন দিয়ে দেয়, যেটার অপেক্ষা তারা সবাই অনেক দিন থেকে করছিল। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো গল্পটা দেখার সময় হাসতে হাসতে রীতিমতো পেটে ব্যথা ধরে যাচ্ছিল। কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে এই সিনেমাটা ছিল অসাধারণ। তো গল্পটা ভালো লাগলে লাইক দিবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।